নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি চারটের চারদিক। শুরুতেই একটি বড় খবরে নজর রাখবো। ভোটের মধ্যে ইন্ডিয়া জোটে বড় স্বস্তি। জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীর 3 সপ্তাহের জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। 1 জুন পর্যন্ত কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন। 25 মে দিল্লির 7টি আসনে আমরা জানি নির্বাচন। তার আগে প্রচার করতে পারবেন দিল্লির মুখ্যমন্ত্রী, অর্থাৎ নির্বাচনী কর্মসূচিতে যোগ দিতে পারবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, যাকে অন্তর্বর্তী জামিন দিল সুপ্রিম কোর্ট। 1 জুন লোকসভা ভোটের শেষ দফা পর্যন্ত জেলের বাইরে থাকবেন তিনি। দিল্লির আবগারি নীতিকাণ্ডে গত 21 মার্চ তাকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সুপ্রিম কোর্ট জানিয়েছে 2 জুন তাকে কারা কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করতে হবে। আরো বিস্তারিত কথা বলবো। আমার সঙ্গেই রয়েছেন নিউজরুম থেকে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, প্রথমেই একেবারে নজিরবিহীন একটা বিষয় যে অরবিন্দ কেজরিওয়াল, যিনি নির্বাচনের আগে নির্বাচনী কর্মসূচিতে যোগ দিতে পারবেন এইরকম একটা অবস্থা তৈরি হলো। অন্তর্বর্তী জামিন পেলেন তিনি। 2 জুন তাকে কারা কর্তৃপক্ষের কাছে আবার আত্মসমর্পণ করতে হবে। এই ঘটনা কতটা তাৎপর্যপূর্ণ, পাশাপাশি তার জন্য এবং দলের কাছে কতটা স্বস্তি? দেখো, প্রথম কথা বলতে হয় যে এটা একটা নজিরবিহীন ঘটনা। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে গ্রেপ্তার হওয়ার পরে এই ধরনের জামিন সম্পূর্ণ নজিরবিহীন এবং ভারতীয় গণতন্ত্রের ক্ষেত্রে এটা একটা নতুন আশার আলো তৈরি করেছে। প্রথমে রাজনৈতিক দিকটা বলা ভালো। বিরোধী পক্ষ ইন্ডিয়া জোট এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ প্রায় সব বিরোধী নেতা বলছিলেন যে অরবিন্দ কেজরিওয়াল, হেমন্ত সোরেন বা এই ধরনের প্রথম সারির রাজনৈতিক নেতাদের ভোটের ঠিক আগে গ্রেপ্তার করে জেলে ঢুকিয়ে দেওয়ার অর্থ হচ্ছে রাজনৈতিকভাবে তাদের মুখ বন্ধ করে রাখা এবং ফাঁকা মাঠে গোল দেবার চেষ্টা বিজেপির। আমরা দেখেছি যে আপ সেই পরিস্থিতিতেও মোটেই পিছিয়ে যায়নি। তারা যেখানে যেখানে ক্যান্ডিডেট দেওয়ার দিয়েছে এবং যথেষ্ট জোরের সঙ্গে লড়াই করছে। সেখানে সুপ্রিম কোর্ট আজকে কয়েকদিন ধরে শুনানি চলছিল। আজকে যে রায় দিয়েছে তাতে বলেছে যে অরবিন্দ কেজরিওয়ালকে হ্যাবিচুয়াল অফেন্ডার বলতে আমরা রাজি নই। হ্যাবিচুয়াল অফেন্ডার অর্থাৎ যিনি অপরাধী ধরনের মানুষ, বারে বারে অপরাধ করেন, সেই ধরনের মানুষ বলে মানতে আমরা রাজি নই। দ্বিতীয় কথা, ইডি আপত্তি জানিয়েছিল যে ক্যাম্পেইন করবার জন্য বেল দেওয়ার কোনো কারণ, এটা একটা কোনো কারণ হতে পারে না। ইডি এর আগের দিন যুক্তি দেখিয়ে বলেছিল যে এরপরে তো কোনো কৃষককে গ্রেপ্তার করলে সে বলবে যে আমাকে ধান বুনতে হবে, শস্য রুইতে হবে, সেই জন্য আমাকে বেল দেওয়া হোক। আজকে সুপ্রিম কোর্ট সেই প্রসঙ্গেও অত্যন্ত দৃঢ়ভাবে বলেছে যে এই সমস্ত জিনিস এক করে ফেলা উচিত হবে না। এটা একটা এক্সট্রা অর্ডিনারি, অসাধারণ পরিস্থিতি যেখানে দেশে নির্বাচন চলছে। এই নির্বাচন 5 বছর অন্তর অন্তর হয়। সুপ্রিম কোর্ট বলেছে অরবিন্দ কেজরিওয়ালকে আমরা হ্যাবিচুয়াল অফেন্ডার নয়, বরং দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে দেখছি। সেই অনুযায়ী তাকে 1 জুন পর্যন্ত বেল দেওয়ার অর্থ হচ্ছে যে 7ম দফা, শেষ দফা ভোটের দিন পর্যন্ত তিনি বাইরে থাকতে পারবেন এবং প্রকাশ্যে রাজনৈতিক কাজকর্মে অংশগ্রহণ করতে পারবেন। দ্বিতীয় দিক হচ্ছে আইনি দিক। আইনি দিকটা হচ্ছে ইডি যখন গ্রেপ্তার করে, পিএমএলএ অ্যাক্টের একটি উপধারায় বলা হয়েছে যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকেই প্রমাণ করতে হবে তিনি নির্দোষ। এটা ভারতীয় যে ন্যায় ব্যবস্থা তার থেকে একদম ব্যতিক্রম। ভারতীয় ন্যায় ব্যবস্থায় যারা গ্রেপ্তার করে তাদেরকে অপরাধ প্রমাণ করতে হয়, কিন্তু পিএমএলএ আইনের এই ধারাতে যিনি গ্রেপ্তার হলেন তাকে নির্দোষ প্রমাণ করতে হবে। এটা করা খুব কঠিন। সেই অবস্থায় দাঁড়িয়ে বেল সাধারণত হয় না। ইডি গ্রেপ্তার করলে বেল হয় না, এটাই সাধারণভাবে আমরা জানি, জনজীবনে এটাই প্রচারিত। সেই জায়গায় দাঁড়িয়ে ইডি যে মানে শেষ পর্যন্ত তাদের কথা দাঁড় করাতে পারেনি সুপ্রিম কোর্টে এবং পিএমএলএ অ্যাক্ট থাকা সত্ত্বেও এবং ইডির দৃঢ় আপত্তি থাকা সত্ত্বেও সুপ্রিম কোর্ট বেল দিয়েছে। এটা একটা প্রিসিডেন্স তৈরি করলো, এটা একটা দৃষ্টান্ত তৈরি করলো
ভবিষ্যতেও যেমন হেমন্ত সোরেনের কথা উঠেছে, আরও অনেকের কথা উঠেছে, তাদের ক্ষেত্রেও এই দৃষ্টান্ত বা প্রেসিডেন্স একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তৃতীয়ত হচ্ছে সামাজিক ক্ষেত্রে বলা যেতে পারে যে এই একজন মুখ্যমন্ত্রীকে এইভাবে গ্রেপ্তার করে রেখে ভারতীয় আইন ব্যবস্থা সম্পর্কে মানুষের মধ্যে যে একটা হতাশার মনোভাব দেখা দিচ্ছিল, যে যারা সরকারে আছে তারা যা খুশি তাই করতে পারে, সেই ব্যবস্থা খানিকটা ঘুরিয়ে দিল সুপ্রিম কোর্ট। এবং সুপ্রিম কোর্ট বলল যে হ্যাঁ, কেবলমাত্র ক্যাম্পেন করার জন্য, রাজনীতি করবার জন্য 1 জুন পর্যন্ত অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দিচ্ছে সুপ্রিম কোর্ট। এই জায়গাটায় একটা প্রশ্ন করব তাহলে, যে অন্তর্বর্তীকালীন জামিন যেহেতু পেয়েছেন, সরকারি কাজে যোগদান বা সরকারি ফাইলে সই তিনি করতে পারবেন? দেখুন, এর আগে সুপ্রিম কোর্টে এই বিষয়টা চর্চা হয়েছে। সুপ্রিম কোর্টের সেখানে মতামত ছিল যে মুখ্যমন্ত্রী হিসেবে বা সরকারি কাজে তিনি অংশ নেবেন না, তাকে শুধু ক্যাম্পেন করবার জন্যই বেল দেয়া হচ্ছে। সুতরাং আজকে যে অর্ডার আপাতত আমাদের সামনে এসছে, ডিটেল অর্ডার আসবে এবং সেটা আমাদের পড়তে হবে, কিন্তু আপাতত যে জিনিসটা আমাদের হাতে এসেছে তাতে মনে হচ্ছে যে কেবলমাত্র রাজনৈতিক প্রচার এবং রাজনৈতিক সাংগঠনিক কাজে অংশগ্রহণ করবার অনুমতিই তার মিলছে 1 জুন পর্যন্ত। হ্যাঁ মধুবন্তী, একদমই। অনেক ধন্যবাদ কথা বলার জন্য আশিস দা। কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। এখনো পর্যন্ত আপনাদের জানিয়ে রাখি যা খবর, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তাকে অন্তর্বর্তী জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট 1 জুন অবধি, অর্থাৎ যেমনটা বলা হচ্ছে লোকসভা ভোটের শেষ দফা পর্যন্ত জেলের বাইরে থাকবেন তিনি, কিন্তু ফলাফল যেদিনকে তার ঠিক আগেই কিন্তু অর্থাৎ 2রা জুন তাকে কারা কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করতে হবে। নির্বাচনের ফল ঘোষণা 4 জুন, তার আগে 2রা জুন তাকে কারা কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করতে হবে যদি না এক্সটেনশন দেওয়া হয়। অর্থাৎ এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, অর্থাৎ যে পর্যন্ত নির্দিষ্ট করা হয়েছে বা নিশ্চিত যে লোকসভা ভোটের শেষ দফা পর্যন্ত জেলের বাইরে থাকছেন তিনি। অরবিন্দ কেজরিওয়াল অন্তর্বর্তীকালীন জামিন পেলেন তিনি 1 জুন পর্যন্ত। বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিত্বরা, বিশিষ্টরা কি বলছেন এই ঘটনার প্রতিক্রিয়ায় শোনাবো এবার। সিবিআইয়ের তদন্ত হচ্ছে জটায়ুর তদন্ত, ইডির তদন্ত হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল অন্তর্বর্তীকালীন জামিন পেলেন তিনি। মিথ্যে মামলা সাজিয়ে শরৎ রেড্ডিকে ব্যবহার করে অরবিন্দ শর্মার থেকে ইলেকটোরাল বন্ড নিয়েছে। শরৎ রেড্ডি কেজরিওয়ালের বিরুদ্ধে মিথ্যা বয়ান দিতে রাজি না হওয়ায় তাকে জামিন দেয়নি। 9বার কেজরিওয়ালের পক্ষে বলেছিল শরৎ রেড্ডি, 2022-এর অক্টোবর থেকে 2023 সালের এপ্রিল মাস পর্যন্ত তাকে জামিন দেয়। তারপর যখন অ্যাপ্রুভার হয় বাধ্য হয়ে, নাহলে সে জামিন পাচ্ছিল না, মে মাসের 2023 সালে শরৎ রেড্ডিকে জামিন দেয়। জামিন পাওয়ার পরে সে কেজরিওয়ালের বিরুদ্ধে অভিযোগ করে। মনীষ সিসোদিয়া গ্রেপ্তার হয়, সঞ্জয় সিং গ্রেপ্তার হয়, শেষমেশ কেজরিওয়ালকে অ্যারেস্ট করা হয় ইডি সিবিআই কাজে লাগে। এই যে এজেন্সি লেগিয়ে দেওয়ার রাজনীতি, এই রাজনীতি সারা ভারতবর্ষের মুখে আমদানি করেছে ভারতীয় জনতা পার্টি। আজকে সুপ্রিম কোর্টের এই রায় কার্যত মুখে ধামা ঘষে দিয়েছে এবং আমরা তো পরিষ্কার করে বলছি সারা ভারতবর্ষের মানুষ এই এজেন্সি রাজ খতম করবে। দেখুন, এটা তো হওয়ারই ছিল, আজ নয় কাল এটা হওয়ারই ছিল। তবে এটাই বলবো যে নরেন্দ্র মোদী সরকার সব রকম চেষ্টা করেছে, গতকাল রাত্রিবেলাও তারা চেষ্টা করেছিল যেন তেন প্রকারেণ অরবিন্দ কেজরিওয়ালকে যাতে ভোটের প্রচার না করতে দেওয়া যায়। কিন্তু আমরা দেখেছি কয়েকদিন আগে অতি সাব্যস্ত দিলীপ রায় বিজেপির হয়তো লড়ছে, সেও কিন্তু লড়বার জন্য বাইরে এসছে। তো এটা তো হওয়ারই ছিল। অরবিন্দ কেজরিওয়াল নির্দোষ এবং অন্তর্বর্তী জামিন এটা, এবং আগামী দিনে আমার মনে হয় যে আম আদমি পার্টি একমাত্র রাস্তা দেখাবে। 1 জুন পর্যন্ত নরেন্দ্র মোদীর দুশ্চিন্তা বাড়লো। এমনিতেই সিবিআই এর প্রাক্তন ডিরেক্টর জানিয়ে দিয়েছেন খুব ভালো করলে বিজেপি 227টা আসন পাবে, তার উপরে উঠছে না। মোদীও বুঝতে পারছেন ক্ষমতায় তিনি ফিরবেন না, তাই বক্তৃতায় বলছেন যে ইন্ডিয়া জোট জিতলে 5 বছরে 5 জন প্রধানমন্ত্রী হবে। আপকি বার 400 পার, এখন আপকি বার অন্তিম সংস্কারে এসে গেছে।
তার মধ্যে অরবিন্দ কেজরিওয়ালের জামিন পাওয়া ইন্ডি জোটকে শক্তি। অরবিন্দ কেজরিওয়ালের জামিনে পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি খুশি। তিনি কি বলেছেন? কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিনে তিনি খুশি, বর্তমান নির্বাচনের প্রেক্ষিতে খুব সহায়ক হবে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তৃণমূল নেত্রী। তিনি খুশি অরবিন্দ কেজরিওয়ালের জামিনের কারণে এবং তিনি বলেছেন যে নির্বাচনের আবহে বর্তমান নির্বাচনের প্রেক্ষিতে খুব সহায়ক হবে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তৃণমূল নেত্রী। অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিনের খবর পেয়ে এক্স হ্যান্ডেলে তিনি নিজের খুশির কথা জানিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন না, অরবিন্দ কেজরিওয়াল তার অন্তর্বর্তী জামিন তিনি পেয়েছেন, তাতে তিনি খুশি এবং চলতি নির্বাচনের পরিপ্রেক্ষিতে এটা খুবই সহায়ক হতে চলেছে, এমনটাই তার বক্তব্য। তিনি স্পষ্ট করেছেন এক্স হ্যান্ডেলে। অরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দিল সুপ্রিম কোর্ট। 1 জুন পর্যন্ত জেলের বাইরে থাকবেন তিনি। আবগারি মামলায় গত 21শে মার্চ ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন আপ প্রধান। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দিয়েছে শীর্ষ আদালত 1 জুন অবধি, অর্থাৎ লোকসভা ভোটের শেষ দফা পর্যন্ত জেলের বাইরে থাকবেন তিনি। দিল্লির আবগারি নীতিকাণ্ডে গত 21শে মার্চ তাকে গ্রেপ্তার করেছিল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, আর সেই থেকেই তিহারে বন্দী আপ প্রধান। সুপ্রিম কোর্ট জানিয়েছে 2রা জুন তাকে কারা কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করতে হবে। এই নির্দেশ যদি এক্সটেন্ডেড না হয় তাহলে এটা স্পষ্ট যে 4 জুন নির্বাচনের ফলাফলের ঠিক আগে 2রা জুন কারা কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করতে হবে আপ প্রধানকে। স্বাভাবিকভাবেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই ঘটনা। অরবিন্দ কেজরিওয়ালের জন্য এবং দলের জন্য যথেষ্ট স্বস্তির খবর, তিনি জামিন পেয়েছেন অন্তর্বর্তীকালীন। এবার আপনাদের দেখাবো যে দলের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে ঠিক কি বলা হয়েছে। दिल्ली के मुख्यमंत्री अरविंद केजरीवाल को अंतरिम बेल दे करके एक उजाले की रोशनी जलाई है। आज पूरी दिल्ली ही नहीं पूरा देश खुश है। ये सत्य की जीत हुई है, क्योंकि जिस तरह से बिना किसी सबूत के, बिना किसी एफआईआर के, जिस तरह से अचानक उठा करके मुख्यमंत्री जी को जेल में डाला गया, आज सुप्रीम कोर्ट के अंतरिम बेल मिलने से एक बात साबित हुई है कि आज सत्य की जीत हुई है और लोगों में एक उम्मीद की किरण बंधी है। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজই মনোনয়ন জমা দেন এবং তারপর তার আজকে যে নির্বাচনী কর্মসূচি আছে সেদিকে এবার আমরা নজর রাখবো। আসানসোলে তিনি আজকে যে রোড শো করবেন, শত্রুঘ্ন সিনহা তার সমর্থনে আজকে রোড শো করছেন তিনি, দেখছেন সেই ছবি। তৃণমূল প্রার্থী অভিনেতা শত্রুঘ্ন সিনহার হয়ে রোড শো করছেন। এই আসনে বিদায়ী সাংসদ শত্রুঘ্নের প্রতিপক্ষ বিজেপির সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া, দেখছেন রোড শোর ছবি। আজই মনোনয়ন দাখিল করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এরপর আসানসোলে রোড শো করছেন শত্রুঘ্ন সিনহার সমর্থনে, দেখছেন সেই রোড শোর ছবি যেখানে শত্রুঘ্ন সিনহা স্বয়ং উপস্থিত। আরো একবার জানিয়ে রাখি, এই আসনে বিদায়ী সাংসদ শত্রুঘ্নের প্রতিপক্ষ বিজেপির সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া। আজকেই মনোনয়নপত্র দাখিল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এরপর তৃণমূল প্রার্থী অভিনেতা শত্রুঘ্ন সিনহার সমর্থনে রোড শো করছেন আসানসোলে, দেখছেন সমারোহে সেই রোড শো এগিয়ে চলেছে। 13ই মে নির্বাচন, লোকসভা নির্বাচনের প্রাক্কালে আজ শত্রুঘ্ন সিনহার সমর্থনে রোড শোয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। চতুর্থ দফার যে নির্বাচন রয়েছে
আসানসোলের নির্বাচন 13ই মে সোমবার এবং তার আগে শত্রুঘ্ন সিনহার সমর্থনে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আসানসোলে রোড শো করছেন। আমাদের প্রতিনিধি উৎপল পাথর আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। আমরা দেখতে পাচ্ছি উৎপল যে একেবারে জাঁকজমকপূর্ণ এই রোড শো, শত্রুঘ্ন সিনহা স্বয়ং রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সমর্থনে রোড শো করছেন। সব মিলিয়ে তুমি ছবিটা কি দেখছো? প্রচারে কি চমক রয়েছে আমরা দেখতে পাচ্ছি রোড শো যেখানে শত্রুঘ্ন সিনহা স্বয়ং রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সমর্থনে। নির্বাচনের আবহে কতটা উৎসাহ রয়েছে কর্মী সমর্থকদের মধ্যে? আজকের এই রোড শো কতটা জাঁকজমকপূর্ণ? উৎপল, কি ছবি দেখছো তুমি, জানাও আমাদের। হ্যাঁ দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে রোড শো শুরু হয়েছে আসানসোল মুর্গাপোল থেকে আসানসোল সিটি বাস স্ট্যান্ড পর্যন্ত, প্রচুর তৃণমূল কর্মী সমর্থকরা রয়েছে এবং মহিলা ঢাকি রয়েছে। তার পাশাপাশি রাস্তার দুধারে প্রচুর মানুষের সমাগম রয়েছে এবং মহিলারা নৃত্য করছে, রাস্তার মধ্যে নৃত্য করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাছে পেয়ে সাধারণ যে তৃণমূল কর্মী সমর্থকরা রয়েছে এবং যে রাস্তার দুধারে যে মানুষ রয়েছে তারা একদম খুব উল্লাসে মেতে পড়েছে। এবং তার সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাথে রয়েছে আমাদের রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক এবং যে আমাদের আসানসোল তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা, আসানসোল পৌর নিগম মেয়র বিধান উপাধ্যায় রয়েছে। ধন্যবাদ উৎপল। কথা বললাম আমাদের প্রতিনিধি উৎপল পাথরের সঙ্গে, পাশাপাশি সেই জাঁকজমকপূর্ণ রোড শোর ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। আসানসোলে অভিষেক বন্দ্যোপাধ্যায় শত্রুঘ্ন সিনহার সমর্থনে ভোটের প্রচারে রোড শো করছেন। ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরে নজর রাখবো, সন্দেশখালীর ভাইরাল ভিডিও নিয়ে বিজেপিকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি ঠিক কি বলেছেন? বিজেপি শ্বেতপত্র প্রকাশ করেনি, উল্টে সন্দেশখালীতে সাদা কাগজে সই করিয়েছে। ভুয়ো নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। বিজেপি শ্বেতপত্র প্রকাশ করেনি, ভুয়ো অভিযোগ আনা হয়েছে, আর সেই অভিযোগ জাতীয় মহিলা কমিশনে পাঠানো হয়েছে। যারা তথ্য দিয়েছে, কবার জেরা করেছে সিবিআই, প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক স্বার্থে বেছে বেছে তদন্ত হয়েছে। পদ্ম শিবির ও সিবিআইকে নিশানা করে এমনটাই বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ মনোনয়ন দাখিলের পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে সন্দেশখালীর ভিডিও নিয়ে এই কথাই বলেন। শুনে নেব ঠিক কি বলেছেন আজকে। আর যারা অভিযোগ করেছিল তারা বলছে, অভিযোগকারিনীরা প্রকাশ্যে এসে বলেছে যে আমাদের সাদা কাগজে, আমি প্রধানমন্ত্রীকে বলেছিলাম শ্বেতপত্র প্রকাশ করুন। বিজেপি শ্বেতপত্র তো প্রকাশ করেনি, উল্টো সাদা কাগজ নিয়ে মহিলাদের কাছে ভুল বুঝিয়ে তাদেরকে দিয়ে স্বাক্ষর করিয়ে ভুয়ো নির্যাতনের কমপ্লেন করিয়ে জাতীয় মহিলা কমিশনের কাছে পাঠিয়েছে, সিবিআইয়ের কাছে কমপ্লেন করিয়েছে। আজকে যারা এই তথ্য দিচ্ছে, সিবিআই কবার জেরা করেছে? আমরা তো এটাই বলেছিলাম যে সন্দেশখালী পরিকল্পিত। যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠে, আইনের পথে চলবে, কিন্তু তদন্ততে সঠিক পথে পরিচালিত হয়নি, এটা তো পরিষ্কার যে রাজনৈতিক স্বার্থে তদন্ত একটা রাজনৈতিক দলের অঙ্গুলি হেলনে মার্ক করে করে আপনাদের শোনালাম অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। ইডির তদন্ত হচ্ছে জটায়ুর তদন্ত। সন্দেশখালী নিয়ে কালকে রেখা পাত্রের ভিডিও ভাইরাল হয়েছে, জনসমক্ষে এসছে। আমি তো বলছি না, বিজেপি যাকে প্রার্থী করেছে, প্রধানমন্ত্রী যার সাথে ফোনে কথা বলেছে, প্রধানমন্ত্রী যাকে প্রার্থী করেছে, সেই রেখা পাত্র বলছে যে ভুয়ো অভিযোগকারিনী, যাদের শ্লীলতাহানি হয়নি, তাদেরকে দিল্লিতে রাষ্ট্রপতির সাথে দেখা করতে বিজেপির দল নিয়ে গেছে। এরা কারা? আমি বলছি না, রেখা পাত্র বলছে। রেখা পাত্র 2000 টাকা নিয়ে কমপ্লেন করেছে, আমি বলছি না, গঙ্গাধর কয়াল বলছে। আমি মনে করি এই জল অনেক দূর গড়াবে, অনেক দূর গড়াবে, এবং সুপ্রিম কোর্ট অব্দিও আমি দলগতভাবে
অনুরোধ করেছি আমাদের দলনেত্রীকে যে রাজ্য সরকারের তরফ থেকে এই পুরো ভিডিও ফুটেজ যেটা জনসমক্ষে এসছে সুপ্রিম কোর্টের বিচারের সময়, শুনানির সময় যেন পুঙ্খানুপুঙ্খভাবে ডিটিপি করে জমা দেওয়া হয়। আপনাদের শোনালাম সন্দেশখালীর ভাইরাল ভিডিও নিয়ে বিজেপিকে নিশানা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন। আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, বিজেপিকে নিশানা করে যা যা বললেন কি স্পষ্ট করতে চাইলেন তাহলে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে ভিডিও ভাইরাল হয়েছিল গঙ্গাধর কয়ালের ভিডিও, তিনি কিন্তু একজন বিজেপির মন্ডল সভাপতি এবং সেখান থেকে দাঁড়িয়ে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলতে চাইলেন তিনি বা যেটা বললেন তিনি কিন্তু স্পষ্টতই যেটা জানালেন যে বিজেপির মন্ডল সভাপতি বা রেখা পাত্র যে ভিডিও ভাইরাল হয়েছে তারাই বলছে যে রেখা পাত্র যেমনটা বলেছিলেন যে যাদের উপরে এই নির্যাতন হয়েছে হয়নি তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল প্রেসিডেন্টের কাছে, অর্থাৎ রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হয়েছিল। তাহলে তারা সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে রেখা পাত্র, পিয়ালি দাস সহ একাধিক মহিলারা রয়েছে এবং তারা দাঁড়িয়ে থেকে বলছেন তাহলে আমরা কারা, তাহলে কাদেরকে নিয়ে যাওয়া হলো রাষ্ট্রপতির কাছে, আমরা কেন এখানে রয়েছি, সেই কিন্তু একটা ডাউট যে চিহ্ন সেটা কিন্তু তুলে দিয়েছিল রেখা পাত্র এবং পিয়ালি দাসের যে ভিডিও ভাইরাল হয়েছিল। এবং পাশাপাশি গঙ্গাধর কয়াল তিনি দাবি করছেন সেই ভিডিওতে, ভাইরাল ভিডিওতে, যে 2000 টাকার বিনিময় রেপের কমপ্লেন করেছেন রেখা পাত্র। এবং সেই জায়গা থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বলতে চাইলেন যে এই যে জিনিসগুলো হচ্ছে এবং বাংলা বিরোধী বলছি, তো সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে সেটা প্রভোকেশন, সেটা তো করানো, কারণ হচ্ছে শুভেন্দু অধিকারীর নির্দেশে এই পুরো বিষয়টা হয়েছে। সেটা এই যে ভাইরাল ভিডিও গঙ্গাধর কয়াল তিনি কিন্তু এই বিষয়টা সেই ভাইরাল ভিডিওতেই তিনি যে স্পষ্টভাবে জানাচ্ছেন এই বিষয়টা কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তুলে ধরেছেন এবং তিনি বলেছেন বিজেপিকে নিশানা করেছেন এই একাধিক বক্তব্য নিয়ে, এবং তিনি বলেছেন যে এই কথাগুলো তিনি বলছেন না। একাধিক যে ভিডিও ভাইরাল হয়েছে সেটা গঙ্গাধর হোক বা রেখা পাত্র হোক বা অন্যান্য মহিলারা তাদের ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে এই কথাগুলো শোনা গেছে এবং সেগুলোই তিনি সামনে আনছেন এবং তিনি বলেছেন দলগতভাবে তিনি এই পুরো বিষয়টা। রিয়া, তোমাকে একটু বিরত করছি। বিজেপি মুখপাত্র শিশির বাজোরিয়া এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। শিশির বাবু, আপনাকে জানিয়ে রাখি আজ সন্দেশখালী ভাইরাল ভিডিও নিয়ে বিজেপিকে নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার যেটা বক্তব্য যে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে এবং অভিযোগ প্রমাণ করতে পারেনি, উল্টে সাদা কাগজে সই করানো হয়েছে। এখন সন্দেশখালীর যে ঘটনা ঘটলো, যে দুর্ভাগ্যজনক ঘটনা, সারা দেশের সামনে প্রত্যেক বাঙালির মাথা হেট করে দিয়েছে। ওই জায়গায় দাঁড়িয়ে পুরো তৃণমূল পার্টি, আর উনি হচ্ছেন একটা রাজ্যের পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক, উনি যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উনি এই ধরনের জিনিস করছেন। এই যে ভিডিও ভাইরাল হলো, আমি একটা সরাসরি চ্যানেল, আপনার চ্যানেলের মাধ্যমে এই তৃণমূলের বড় নেতাকে একটা জিজ্ঞেস করি, এই ভিডিও কে করলো আর ভাইরাল কে করলো, এরা কি আমরা জানি না? কেউ জানে না? একটাই জিনিস, যেখানে মহিলা অত সংখ্যায় ধর্ষিতা হয়েছে, আপনারা মহিলার পাশে দাঁড়ালেন না। আমার আরেকটা খুব পুরনো একটা জিনিস মনে পড়ে যাচ্ছে, যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতা এলো তার কিছু মাসের মধ্যেই যে একটা কুখ্যাত ঘটনা পার্ক স্ট্রিট ঘটলো, কি বলা হলো তখন? মাননীয়া কি বললেন? সাজানো ঘটনা। আজকে ভাইপো যিনি যুবরাজ একই কথা বলছেন। এটা আমাদের দুর্ভাগ্য, রাজ্যের দুর্ভাগ্য। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। বিজেপি মুখপাত্র শিশির বাজোরিয়ার সঙ্গে আমরা কথা বললাম। আমাদের প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গেও। এখন সরাসরি চলে যাব রানাঘাটে, সেখানে নির্বাচনী প্রচারে অমিত শাহ কি বলছেন শুনে নেব। और बंगाल के युवाओं का क्या लेन देन? अरे खड़गे साहब, आपको मालूम नहीं है, मेरा रानाघाट का एक एक युवा कश्मीर के लिए अपनी जान देने के लिए तैयार है। जान भाइयों बहनों, आज मैं कहता हूं
मोदी जी ने धारा 370 को समाप्त कर हमेशा के लिए इस देश से आतंकवाद को समाप्त करने का काम नरेंद्र मोदी जी ने किया है। भाइयों बहनों, हमारे बंगाल को सोनार बांग्ला बनाना है तो इसका एक ही रास्ता है। इस बार 30 से ज्यादा सीटें कमल के निशान पर जिताकर मोदी जी को दे दो। मोदी जी बम धमाके भी बंद करेंगे, भ्रष्टाचार भी बंद करेंगे और सीएए भी देने का काम नरेंद्र मोदी जी करेंगे। भाइयों बहनों, मुझे बताओ, जगन्नाथ जी जरा आगे आओ, हमारे जगन्नाथ सरकार को वोट दोगे क्या? अरे जोर से बोलो, दोगे क्या? 30 सीटों से ज्यादा मोदी जी की झोली में डालोगे क्या? 400 पार कराओगे क्या? मोदी जी को फिर से प्रधानमंत्री बनाओगे क्या? तो मेरे साथ दोनों हाथ उठाइए, उठाइए दोनों हाथ, बाहर खड़े हुए लोग भी उठाएं, दोनों हाथ उठाइए, विजय के संकल्प की मुट्ठी भींचे और प्रचंड आवाज से बोलिए, भारत माता की, भारत माता की, वंदे वंदे, जय श्री राम, जय जय श्री राम। অমিত শাহর বক্তব্যের পর এবার যে খবরে নজর রাখবো, রেখা শর্মা, তার বিরুদ্ধে এবার কমিশনে যাচ্ছে তৃণমূল। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন হলেন রেখা শর্মা, তার বিরুদ্ধে এবার তৃণমূল কেন? সন্দেশখালিতে ষড়যন্ত্রে জড়িত রেখা শর্মা, এমনটাই অভিযোগ তৃণমূলের। এবং তৃণমূলের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, তিনি হচ্ছেন চক্রান্তকারী এবং তিনি যা যা দাবি করেছেন সর্বৈব মিথ্যে। তিনি তার পদের অপব্যবহার করেছেন, পদের অপব্যবহার জাতীয় মহিলা কমিশনের প্রধানের, আর তাই জন্যই সন্দেশখালি কাণ্ডে রেখার বিরুদ্ধে তদন্ত চায় তৃণমূল। তৃণমূলের দাবি, সন্দেশখালির ঘটনায় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা একজন চক্রান্তকারী, তাই তার বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য নির্বাচন কমিশনের কাছে আর্জি জানাতে চলেছে তৃণমূল। সন্দেশখালি নিয়ে একের পর এক ভিডিও প্রকাশ্যে আসছে, আর এই ভিডিওগুলোকে সামনে রেখেই তৃণমূল যে দাবি করেছে তাতে স্পষ্ট যে রেখা শর্মা, তাদের যেটা অভিযোগ, তার পদের অপব্যবহার করছেন। মন্ত্রী শশী পাজা কি বলছেন শুনুন। চেয়ারপারসন রেখা শর্মার বিরুদ্ধেও কমপ্লেনটা যাবে, কারণ তিনি এসে এখানে আরো জিনিসটাকে উৎসাহিত করেছেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এবং তিনি রাজনৈতিক সিগন্যাল পেয়েছিলেন বলে। এটা খুবই দুর্ভাগ্যজনক একটা কমিশনের এই পক্ষপাতিত্ব দেখে। এবার তার দুর্ভাগ্যও আরম্ভ হবে। তার সাথে সাথে এই বিভিন্ন ইকোসিস্টেম, আমরা প্রত্যেক দিনই ধীরে ধীরে করে কোন কোন মানুষ, কোন কোন কমিশন, আর কে যারা যুক্ত হয়েছিলেন এই অভিসন্ধিতে, এই ষড়যন্ত্রতে, তাদের কথাটাও প্রতিদিন আমরা খুলে দেব। এই যারা বিজেপিকে সমর্থন জানিয়েছেন এই নোংরা খেলা। সন্দেশখালি নিয়ে একের পর এক ভিডিও প্রকাশ্যে আসছে, আর এবার এই ভিডিওগুলোকে সামনে রেখে জাতীয় মহিলা কমিশনের প্রধান রেখা শর্মার বিরুদ্ধে তদন্ত চাইছে রাজ্যের শাসক দল তৃণমূল। রেখার বিরুদ্ধে পদের অপব্যবহার করার অভিযোগ তোলা হয়েছে এবং ফৌজদারি মামলা রুজু করার দাবিও তোলা হয়েছে। সম্প্রতি প্রকাশিত হওয়া একটি ভিডিওয়ে এক নির্যাতিতা অভিযোগ করেছিলেন যে সন্দেশখালি কাণ্ডে ধর্ষণের মিথ্যে অভিযোগ তোলা হয়েছিল। এবং আপনাদের জানিয়ে রাখি, আরো দুজন সন্দেশখালির মহিলা গত মঙ্গলবার যে দাবি করেছেন, সেই দাবিতে তারা ঠিক কি বলেছেন, তারাও রেখা শর্মার বিরুদ্ধে ঠিক কি অভিযোগ এনেছেন শোনাবো একবার। ওপর থেকে মহিলা কমিশন এসেছিল না, ওরা মেয়েদেরকে নিয়ে গেছিল থানার ভেতরে। আচ্ছা, তা ও হ্যাঁ ওই নিয়ে গিয়েছিল। তা বলতেছে ঠিক আছে, তোমার টাকা পয়সা সব পাইয়ে দেবো, তা তুমি এই খাদা কাউতে সই করে দাও। টেবিলের ওপরে বসে বলতেছে যে ঠিক আছে, ওরা সব বসেছিল আর কি। তা ওরা বলছে যে সই করিয়ে দাও। তা আমি সই করে দিয়ে চলে এসেছি, বলে এইবার তুমি যাও। আমি চলে এসেছি। এবারে ওরা যে কি করেছে তাও তো আমি জানি না। অভিযোগ ছিল আমাদের রান্নাঘরের এই অভিযোগ ছিল, কিন্তু পরে করে জানতে পারলাম যে উনি 4-5 জনের নামে কেস করেছে, যে আমাদের মধ্যরাতে এসে রেপ করতো বা আমাদের গালিগালাজ দিত,
আমাদের রাত্রে পাঠিয়ে বসে তুলে নিয়ে যেত, এটা জানতে পারলাম। সেটা আমাদের মধ্যে কোনো কিছুই হয়নি বা আমাদের তো ঘটেইনি, সেটা মিথ্যে অভিযোগ করে এটা আমাদের সাজানো হয়েছে। পিয়ালি দাস তখন দেখে নিয়ে গেছে, এখন মহিলা কমিশনে এসেছিল। আমরা চাইছি যে আমরা কেসটা তুলে নেবো, আমাদের মধ্যে এটা হয়নি, আমরা সেটা ফালতু কোনো কেস নিয়ে আমরা রোড। মঙ্গলবারে ওই দুই মহিলা ঠিক কি বলেছিলেন, তাদের বক্তব্য, তাদের অভিযোগ আপনাদের সামনে তুলে ধরলাম। জানি রাখি সন্দেশখালীর গোটা ঘটনা প্রবাহের রেখা একজন চক্রান্তকারী, আর তাই তার বিরুদ্ধে পদক্ষেপ করা প্রয়োজন মনে করেই তৃণমূল নির্বাচন কমিশনের কাছে আর্জি জানাতে চলেছে। আমরা কথা বলেছিলাম বিজেপি মুখপাত্র শিশির বাজোরিয়ার সঙ্গে, কি বলেছেন তার প্রতিক্রিয়ায় শুনবো। এখন সন্দেশখালী যে পুরো ঘটনা ঘটলো আমাদের পুরো রাজ্যের জন্য, আমাদের পুরো সবাই মাথা হেট করে দিল। যে এখন তৃণমূল কংগ্রেস যারা দোষী, যারা এই পুরো ঘটনাটা ঘটিয়েছে, ওদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে ওদের বাঁচাবার জন্য এইসব করছেন। আচ্ছা, এটা আমার একটাই প্রশ্ন, কেন আপনি বাঁচাচ্ছেন? যারা মহিলাদের দিনের পর দিন, মাসের পর মাস নির্যাতন করেছে, কেন বাঁচাচ্ছেন? কি আপনার মানে এটা কি আপনাদের পলিসি যে পশ্চিমবঙ্গের মহিলাদের সঙ্গে এটা হবে? এটা আমাদের দুর্ভাগ্য তৃণমূল যেভাবে স্টেপ নিচ্ছে। আর জাতীয় মহিলা কমিশনের বিরুদ্ধে যাওয়া, আপনি তো সবাই বিরুদ্ধে যেতেই পারেন, একজন তো বড় নেতা তৃণমূলে বলেছে কি কলকাতা হাইকোর্টেরও কোনো প্রয়োজন নেই, যা কিছু হতে পারে। হয়তো এখন হারের একেবারে পাশে বসে আছেন, তো মাথা খারাপ হয়ে গেছে। এর আগেও আপনাদের জানিয়েছি আদালতে গড়িয়েছে সন্দেশখালীর ভাইরাল ভিডিওর ঘটনা। হাইকোর্টে বিজেপি নেতা গঙ্গাধর কয়াল সন্দেশখালীতে ভুয়ো ভিডিও ছড়ানোর যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরের অনুমতি চেয়েছিলেন এবং সেই মামলা দায়েরের অনুমতি তিনি পেয়েছেন। সোমবার শুনানি। সন্দেশখালীর ভিডিও নিয়ে বিজেপি নেতা গঙ্গাধর কয়াল কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তার যেটা অভিযোগ, তার ছবি ব্যবহার করে ভুয়ো ভিডিও তৈরি করা হয়েছে, যা ছড়িয়ে দেওয়া হয়েছে সমাজ মাধ্যমে। এবং এই অভিযোগ এনে তিনি বলেছেন যে এই ছবি ভুয়ো এবং এই ছবিকে এডিট করে এই ভিডিও তৈরি করা হয়েছে, এবং তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং মামলা করার অনুমতি পেয়েছেন। মামলার শুনানি আগামী সোমবার। এবার এই ভাইরাল ভিডিও নিয়ে বিস্ফোরক শেখ শাহজাহান, সন্দেশখালীর মাস্টারমাইন্ড অন্যতম অভিযুক্ত। তিনি কি বলছেন, তাকে যখন আজকে আদালতে সকালে পেশ করতে নিয়ে যাওয়া হয় তখন তিনি বলেন যে সবে তো শুরু, এখনো অনেক ভিডিও বেরোবে। তিনি দাবি করছেন ভোট হোক, সত্য ঘটনা বেরিয়ে পড়বে, অনেকে ধরা পড়বে। আদালতে পেশের সময় এমনটাই আজকে বলেন শেখ শাহজাহান সাংবাদিকদের উদ্দেশ্যে। দেখছেন সেই ছবিও। সবে তো শুরু, এখনো অনেক ভিডিও বেরোবে, সত্য নাকি সামনে আসবে তার দাবি। তিনি বলেছেন ভোটের পর কিন্তু অনেকে ধরা পড়বেন, ভোট হোক, সত্য ঘটনা সামনে আসবে। আদালতে পেশের সময় বললেন শেখ শাহজাহান। ঠিক কি বললেন শুনুন। বিভিন্ন রকমের ভিডিও ভাইরাল হচ্ছে, কি বলবেন? বিভিন্ন রকমের ভিডিও ভাইরাল হচ্ছে। কিন্তু সবে শুরু, ভোটটা হোক, আর সত্য ঘটনা জড়িয়ে আছে দাদা, ধরা পড়বে, দেখতে পাবে কারা কারা। এই সমস্ত ভিডিও ভাইরাল নিয়ে এক একজন এক একটি মন্তব্য করেছেন। শেখ শাহজাহানও কিন্তু ব্যতিক্রম নন। তিনি আজকে আদালতে পেশের সময় বললেন যে সত্য ঘটনা সামনে আসবে, আরো ভিডিও সামনে আসবে এবং অপরাধী যারা তারা ধরা পড়বে। সব মিলিয়ে তার বক্তব্য তিনি স্পষ্ট করতে চাইলেন যে তিনি নির্দোষ, তিনি ষড়যন্ত্রের শিকার। সবে শুরু হয়েছে, এখনো অনেক ভিডিও বেরোবে। আর ঠিক কি বললেন আরো একবার শুনুন। বিভিন্ন রকমের ভিডিও ভাইরাল হচ্ছে, কি বলবেন? বিভিন্ন রকমের ভিডিও ভাইরাল হচ্ছে। কিন্তু সবে শুরু, ভোটটা হোক, আর সত্য ঘটনা জড়িয়ে আছে দাদা, ধরা পড়বে, দেখতে পাবে কারা কারা। বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিত্বরা কি বলেছেন এই ঘটনার প্রতিক্রিয়ায়, এই মন্তব্যের প্রেক্ষিতে পরপর শোনাবো। ভাইরাল ভিডিও করার পরিকল্পনা নিয়ে ওরা এগোচ্ছে, ফেক ভিডিও করে বেড়াচ্ছে। ওতে সমাজে বিন্দুমাত্র প্রভাবিত হবে না। আর যেটাও বলতে চাইছে যে ইলেকশনের পরে সত্য বেরিয়ে আসবে, মানে
ইলেকশনের পর তৃণমূল কংগ্রেস জিতবে, ওদের অত্যাচার আরো বাড়বে, সেগুড়ে বালি। আর শাহজাহান ভাবছে যে ইলেকশনের পরও ছাড়া পেয়ে যাবে। কবে ছাড়া পাবে, কোন যুগে ছাড়া পাবে, সেটাও একটা বিরাট গণনার বিষয়। সেই কারণে ওই সমস্ত আস্ফালনের কোনো মূল্য নেই। তারা সত্য ঘটনা তো বেরোনো শুরু হয়ে গেছে। আমরা গঙ্গাধর কয়েলের ভিডিও বলুন বা তারপরে রেখাপাত্রের ভিডিও বলুন, সমস্ত কিছুর মধ্যে দিয়ে তো প্রমাণ হচ্ছে যে বিজেপি কিভাবে পরিকল্পিত চক্রান্ত করেছে, কিভাবে মা বোনেদের ইজ্জত নিয়ে খেলা করেছে, কিভাবে 2000-3000 টাকার বিনিময়ে তাদেরকে দিয়ে ধর্ষণ না হওয়া সত্ত্বেও ধর্ষণের অভিযোগ করিয়েছে, কিভাবে সাদা কাগজে সই করিয়েছে, কিভাবে ইংরেজিতে চিঠি নিয়ে গিয়ে তারা পড়তে পারবে না বলে তাদেরকে দিয়ে সই করিয়েছে। এবং স্বয়ং বিজেপির প্রার্থী সে বলছে যে আমি তো রাষ্ট্রপতির কাছে যাইনি, তাহলে কাদেরকে বিজেপি সাজিয়ে রাষ্ট্রপতির কাছে নিয়ে গেছে। প্রত্যেকটা জিনিস তো উন্মোচিত হচ্ছে, মুখোশ খুলে যাচ্ছে এবং মা বোনেরা যোগ্য জবাব দেবে। সুতরাং সে যেটা বলেছে সেটা সঠিক কথাই বলেছে। আগামী দিনে আরো কত কি সামনে আসবে তার জন্য। ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরে নজর রাখবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোট প্রচারে গিয়ে রাহুল গান্ধী তিনি ভবিষ্যৎবাণী করলেন। তিনি প্রেডিক্ট করে বলছেন যে 4 জুন নাকি মোদী প্রধানমন্ত্রী থাকবেন না। তার দাবি উত্তরপ্রদেশে জোট 50টির বেশি আসন পাবে। কানপুরে দাবি করেছেন রাহুল গান্ধী, তিনি বলছেন 4 জুন মোদী প্রধানমন্ত্রী থাকবেন না। এর ব্যাখ্যা নেব, এর বিশ্লেষণ জানবো। আমার সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকবেন না 4 জুন অবধি এবং উত্তরপ্রদেশের জোট 50টির বেশি আসন পাবে, এই প্রেডিকশন রাহুল গান্ধী কোন কোন কিসের প্রেক্ষিতে, কোন কোন বিষয়কে মাথায় রেখে, কি মনে হচ্ছে? দেখুন, নির্বাচনের প্রচারে নেবে প্রত্যেকটা দল বা তার নেতারাই তাদের সাফল্যের ঘোষণা করেন, সাফল্যের দাবি করেন। সেই দিক থেকে রাহুল গান্ধীও সাফল্যের দাবি করেছেন। অন্যান্য পক্ষ যারা এই নির্বাচনে অবতীর্ণ হয়েছে তারাও সাফল্যের দাবি করছে। এটা কোনো নতুন ব্যাপার নয়। নতুন ব্যাপার হচ্ছে 3 দফা নির্বাচনের পরে ভারতীয় রাজনীতির একেবারে অন্দরে কতগুলো পরিবর্তন ঘটে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। মূলত মিডিয়া চালিত একটি প্রচার তোলা হয়েছিল ওপিনিয়ন পোলকে সামনে রেখে, যে প্রচারে দেখানো হয়েছিল বিজেপি প্রায় 450-350 আসন পেতে চলেছে, এনডিএ সেই রকম আসন পেতে চলেছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধী পক্ষ, বিশেষ করে সর্বভারতীয় ক্ষেত্রে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তারা যেন একটু থতমত খেয়েছিল। কিন্তু প্রথম দফা নির্বাচনের পরে যে ভোট শতাংশ সামনে এলো তাতে দেখা গেল সেই থতমত ব্যাপারটা বিরোধী শিবির থেকে ভ্রমণ করলো শাসক শিবিরে। নরেন্দ্র মোদী, অমিত শাহরা থতমত খেতে শুরু করলেন এবং প্রথম দফা ভোটের আগে তারা প্রচারের যে মূল বিষয় করেছিল আপকি বার 400 পার, সেই প্রচার তারা ছেড়ে দিল। ছেড়ে দিয়ে তীব্র সাম্প্রদায়িক প্রচারে নিজে প্রধানমন্ত্রী সেই ব্যাপারে গেলেন এবং তিনি এই ধরনের কুৎসিত কথা বললেন যে হিন্দুদের গয়নাগাটি কেড়ে নাকি মুসলমানদের দিয়ে দেওয়া হবে কংগ্রেস যদি জেতে। এই কুৎসিত সাম্প্রদায়িক প্রচারও যে খুব একটা দাগ কাটতে পারল না, সেটা বোঝা গেল দ্বিতীয় এবং তৃতীয় দফার ভোটে। সুতরাং নির্বাচনটা যখন চলছে তখন কিন্তু ভারতীয় রাজনীতির অন্দরে গভীর পরিবর্তন হয়ে চলেছে। সেই পরিপ্রেক্ষিতে আজকে যে রাহুল গান্ধী বলছেন উত্তরপ্রদেশে 50টা আসন জিতব, এইটা রাহুল গান্ধী 2 মাস আগে বলেননি, 1 মাস আগে বলেননি। আজকে তিনি বলছেন নরেন্দ্র মোদী প্রাক্তন হয়ে যাবেন, এই কথাটা তিনি 1 মাস 2 মাস আগে এইভাবে বলেননি। সুতরাং বুঝতে হবে যে ভারতীয় রাজনীতির অন্দরে জনমতের ভারসাম্যর ক্ষেত্রে একটা পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনটাই কিন্তু রাহুল গান্ধীর মুখে বেরিয়ে এসেছে। একদমই, অনেক ধন্যবাদ কথা বলার জন্য। আমরা কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। রাহুল গান্ধী কি বলেছেন শোনাবো। 4 जून नरेंद्र मोदी हिंदुस्तान के प्रधानमंत्री नहीं रहेंगे। आप लिख के ले लो, आप लिख के ले लो, नरेंद्र मोदी जी हिंदुस्तान के प्रधानमंत्री नहीं बन सकते हैं।
हमने जो करना था, जो काम, जो मेहनत करनी थी, हमने कर दी है। अब आप देखना, उत्तर प्रदेश में हमारे गठबंधन को 50 से कम एक सीट नहीं मिलने वाली है। जो राहुल गांधी बोल रहा है वो सच है, और नरेंद्र मोदी प्रधानमंत्री नहीं बन रहा है। खत्म कहानी। जैसे अंग्रेजी में बोलते हैं गुड बाय, थैंक यू। চোখ রাখবো পরের খবরে। রাজ্যপালের বিরুদ্ধে বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি কি বললেন? ভয় পেয়েছেন রাজ্যপাল। সিসিটিভি প্রকাশ্যে এনে অপমান, অভিযোগকারিণীকে অপমান করেছেন বোস। কাঁদতে কাঁদতে বেরিয়ে আসছেন মহিলা। রাজভবন এই ফুটেজ দেখায়নি। শ্লীলতাহানি ইস্যুতে আক্রমণ রাজ্যপালকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন রাজভবনের এক অস্থায়ী কর্মচারী। আর তা নিয়ে গত কয়েকদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি রাজ্য রাজনীতি তোলপাড়। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি বললেন আপনাদের সামনে তুলে ধরলাম। রাজ্যপালের বিরুদ্ধে একেবারে বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন যে ভয় পেয়েছেন রাজ্যপাল। বাইরের ফুটেজ দেখিয়ে কি হবে প্রশ্ন করলেন। আরো বিস্তারিত জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে নিউজ রুমে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশানা করলেন রাজ্যপালকে, তা তো বুঝতে পারলাম। ভয় পেয়েছেন রাজ্যপাল কেন বলছেন, ঠিক কোন কোন বিষয়ের বেসিসে তিনি এই কথা বলছেন? মধুবন্তী, তোমার মনে থাকবে যে রাজ্যপালের তরফ থেকে একটি টুইট করা হয়েছিল, অর্থাৎ তার এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছিল এবং বলা হয়েছিল পুলিশকে বা মমতা বন্দ্যোপাধ্যায়কে সিসিটিভি ফুটেজ দেবে না, কিন্তু সিসিটিভি ফুটেজ দেখানো হবে, 100 জন সিটিজেনকে দেখানো হবে সেই ফুটেজ বলে এমনটাই সেই মন্তব্য করেছিল। যারা দেখতে চান সেই সিসিটিভি ফুটেজ তারা মেল করতে পারে এবং সেই মতোই 9 তারিখে সেই যে ফুটেজ সেটা দেখানো হয়। প্রায় 1 ঘন্টা 10 মিনিটের একটি ফুটেজ দেখানো হয়, যেখানে দেখা যায় যে 5:30 থেকে 5:30 থেকে, অর্থাৎ যে তারিখে এই ঘটনাটি ঘটেছিল 2 মে, সেই দিন বিকেল 5:30 থেকে 6:40 অবধি সেই সিসিটিভি ফুটেজ দেখানো হয়, যেখানে দেখা যাচ্ছে যে সেই মহিলা, অর্থাৎ নর্থ গেটের সামনে সেই সিসিটিভি ফুটেজ, এবং সেখানে দেখা যাচ্ছে যে মহিলা যাচ্ছে এবং সেই ভিকটিম মহিলা, যে কমপ্লেনেন্ট, সেই মহিলা যাচ্ছে আউটপোস্টে এবং সেখান থেকে আরেকটি ঘরে যাচ্ছে এবং তার এই অবধি কিন্তু সেই সিসিটিভি ফুটেজ দেখা যায়। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে যে আসল সিসিটিভি ফুটেজ কেন দেখালো না রাজ্যপাল? সচ কা সামনা যে প্রোগ্রামের নাম দিয়েছিল সেখানে তাহলে কোথায় সচ্চাই সামনে এলো, এই প্রশ্নই কিন্তু তুলে দিয়েছেন আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং সেখান থেকে যেটা দেখা যাচ্ছে যে পুলিশের হাতে, যদিও পুলিশকে রাজ্যপালের তরফ থেকে বা রাজভবনের তরফ থেকে সেই সিসিটিভি ফুটেজ দেওয়া হয়নি, যেটা পুলিশ আগেই চেয়েছিল রাজভবনের তরফ থেকে, এবং সেই সিসিটিভি ফুটেজ পুলিশ পেল পিডব্লিউডির কাছ থেকে। কারণ রাজভবনে যে সিসিটিভি ফুটেজ হ্যান্ডেল হয় বা সিসিটিভি হ্যান্ডেল হয় সেটা পিডব্লিউডি হ্যান্ডেল করে, এবং পুলিশ যখন পিডব্লিউডি থেকে সেই সিসিটিভি ফুটেজ পায় এবং মহিলার যে বয়ান, সেই বয়ান এবং সিসিটিভিকে মিলিয়ে দেখা যায় যে মহিলা বলেছিল 4টে থেকে 4:30-র মধ্যে সেই ঘটনা ঘটে। এই রাজ্যপালের চেম্বার লাগোয়া যে কনফারেন্স রুম, সেখানে সেই ঘটনাটি ঘটে এবং তারপর সেখান থেকে বেরিয়ে যায়। তারপরে পিস রুমে তাকে নিয়ে যাওয়া হয়, 30 মিনিট সেখানে বসিয়ে রাখে, তারপর সে কাঁদতে কাঁদতে নেমে আসে। এই জায়গার, অর্থাৎ 5:15, 16, 17 এই 3 সেকেন্ডের সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে, এবং পুলিশ দেখতে পাচ্ছে যে মহিলা কাঁদতে কাঁদতে নেমে আসছে, যদিও রাজ্যপাল এই সিসিটিভি ফুটেজ সামনে আনেনি। অনেক ধন্যবাদ রিয়া কথা বলার জন্য। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। চারটে চারদিক আজকের মতো এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।